গল্পের নাম ভালোবেসে রাখিব যতনে, রাইটার মাহফুজা আক্তার, পর্ব সংখ্যা ২-৩। আমার মতো অন্তঃসত্ত্বা মেয়ের এত বড় ক্ষতি করবেন না, দয়া করে যেতে দিন আমায়। আমার অনাগত সন্তানের দয়া লাগে, যেতে দিন। অন্তি হাত জোর করে আকুতি পেশ করলেও সেটা লোকগুলোর পাষাণ হৃদয়ে দাগ কাটতে পারেনি। তারা ওর দিকে একইভাবে এগিয়ে আসছে। একজন বিশ্রী হাসি দিয়ে বলল, তোমাকে মারার জন্যই আজ আমাদের পাঠানো হয়েছে। আমাদের তো কিছুই করার নেই। রূপক স্যারের বাড়ি থেকে না পালালে হয়তো বেঁচে যেতে। আজ তোমাকে মরতে হবেই, সাথে তোমার সন্তানকেও। সবাই হো হো করে হাসতে হাসতে এগুচ্ছে। অন্তে অসহায়ভাবে বিটু চাহনিতে একের পর এক ডোক গেছে। মনে মনে সাহস সঞ্চয় করে উল্টো ঘুরে দৌড়ে লাগালো সে। লোকগুলো ওকে ফলো করে দৌড়াতে শুরু করে। কিন্তু ভাগ্য সহায় না থাকলে মানুষের হাতে হয়তো কিছু করার থাকে না। পেটে হাত রেখে দৌড়াতে দৌড়াতে এক পর্যায়ে শাড়ির সাথে পা আটকে রাস্তায় উপর হয়ে পড়ে যায় অন্তে। পেটে মারাত্মকভাবে আঘাত লেগেছে তার। অনবরত ব্লিডিং হচ্ছে বলে রাস্তা দিয়ে রক্ত গড়িয়ে পড়ছে। মরণ যন্ত্রণায় কাঁদতেছে অন্তিকা। পিছনের লোকগুলো এই অবস্থা দেখে আর সামনে এগোলো না। সেদিন রাতে কেউই ওকে বাঁচাতে যায়নি, কেউ জানতোই না হয়তো। ড্যামিট বলে চিৎকার করে টেবিলের উপর থেকে ল্যাপটপটা ফ্লোরে ফেলে দিল দীপ্ত। অনেক কাঠখড় পুড়িয়ে এই সিসি ফুটেজটা কালেক্ট করেছে দীপ্ত। অর্ণির সাথে এই ব্যাপারেই কথা বলতে চেয়েছিল, কিন্তু অর্ণি একবার বলে দিয়েছে সে যেতে পারবে না তো পারবেই না। দীপ্ত ব্যস্ততার কারণে যেতে পারেনি, তাই শুভ্রকে বলার পর এক সপ্তাহ সময় লাগিয়ে এই ভিডিও ক্লিপটা কালেক্ট করেছে। কিন্তু পুরো ভিডিও দেখে ওর মাথায় রক্ত উঠে গেছে। শুভ্র উঠে গিয়ে ফ্লোর থেকে ল্যাপটপটা তুলে সেটা থেকে ইনস্টাটেট সিডিটা বের করতে করতে বলল, মাথা গরম করিস না, যা করার ও ভাবার। মাথা ঠান্ডা রেখে কর। দীপ্ত দাঁতের চেপে বলল, কীভাবে মাথা ঠান্ডা রাখবো আমি? আমি তো ভেবেছিলাম অন্তির মৃত্যুতে রহস্য আছে, তবে সেটা অন্য কোনো রহস্য। কিন্তু এখন দেখছো, এটাও রূপকের প্রি প্ল্যান্ড আইডিয়া ছিল। লোকগুলো আগে থেকে সেট করে রেখেছিল, রাস্তাটাও ফাঁকা রাখার চেষ্টা করেছে। ইভেন যে কমার্শিয়াল টাওয়ারের সামনে অন্তে মারা গেছে সেখানেও সিকিউরিটি সরিয়ে দিয়েছে। হয়তো সিসিটিভির ব্যাপারটা ওর মাথায় আসেনি, কিন্তু ও জানতো অন্তিকেও বাড়িতে আটকে রাখতে পারবে না, এজন্য এই ব্যাকআপ প্ল্যানটা করেছে। কতটা জঘন্য হলে মানুষ নিজের অনাগত সন্তানকেও মেরে ফেলতে চায়। শুভ্র হতাশার নিঃশ্বাস ত্যাগ করলো। এই মৃত্যুটা মার্ডার কেস হলে ওরা সেটাকে নর্মাল অ্যাক্সিডেন্ট হিসেবে দেখিয়েছে। কিছু একটা মনে হতেই শুভ্র বলল, এই সিসি ফুটেজটা রিসেন্টলি ডিলিট করা হয়েছে। মানে অন্তির মৃত্যুর পরেও এটা প্রায় 1 বছরের মতো ছিল, তারপর ডিলিট হয়েছে। রূপক কি এত দেরি করে এটা ডিলিট করবে, নাকি অন্য কোনো ঘাপলা আছে? হঠাৎই দীপ্তর চেহারার রং পাল্টে গেল। সে বাঁকা হেসে বলল, খেলা তো চলছে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট নিজেদের মতো করে চাল চলছে, বাট তারা তো আর জানে না খেলাটা থার্ড পার্টির মন মতো চলছে। অর্ণি স্টাডি রুমে বসে রাগে ফুঁসছে। কিছুক্ষণ আগে আসিফ ফোন দিয়ে এমন একটা নিউজ দিয়েছে যেটা ওর মাথায় আগুন ধরিয়ে দিয়েছে। ফ্রিজ থেকে বিয়ার ক্যান বের করে ক্যাপ খুলতে যাবে এমন সময় ওর বাবা তৌহিদ আনার স্টাডি রুমে প্রবেশ করলেন। ওনাকে দেখে অর্ণির ভ্রু মাঝে কিঞ্চিৎ ভাঁজ পড়ল। বিরক্তি নিয়ে হাতে থাকা বিয়ারের ক্যানটা সশব্দে টেবিলের উপর রাখলো। তৌহিদ আনার থমথমে গলায় বলল, এসব অখাদ্য না খেলে কি হয় না? একজন বিজনেস টাইকুন হয়ে কীভাবে তুমি নেশা করো, সেটা আমি বুঝতে পারি না। অর্ণি বিরক্তি নিয়ে বলল, ড্রিঙ্কসের বোতলের গায়ে কি সিল লাগিয়ে দিয়েছে যে বিজনেস টাইকুনরা এগুলো খেতে পারবে না? মানুষের দিন দিন উন্নতি হয় আর তোমার অধঃপতন হচ্ছে। ভুলে যেও না আমি তোমার বাবা। অর্ণি দাঁত কিরমির করতে করতে বলল, এখন এসব কথা বলার জন্য এত রাতে আমার কাছে এসেছো? বলা হয়ে গেলে যেতে পারো। তৌহিদ আনহার একটা দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, আমার একটা কথা জানানোর ছিল তোমাকে। অর্ণি ব্রুকুসকে জিজ্ঞেস দৃষ্টিতে বাবার দিকে তাকালো। তিনি বললেন, আমার এক ফ্রেন্ড তার পরিবার নিয়ে আসবে কালকে নিউ ইয়র্ক থেকে। তারা হোটেলে উঠতে চেয়েছিল, কিন্তু আমি বলেছি যতদিন থাকার আমার বাড়িতেই থাকবে। অর্ণি এতক্ষণ যতটা রেগেছিল এখন তার থেকে দ্বিগুণ রেগে গেল। রাগী গলায় বলল, কেন বলেছো এখানে আসতে? এটা কি সরাইখানা নাকি? দেশে হোটেল বাড়াবাড়ির অভাব আছে নাকি যে এই বাড়িতেই আসতে হলো? তুমি জানো না আমি আমার বাড়িতে বাইরের মানুষ টলারেট করি না?
তৌহিদ আনহার ভিতরে ভিতরে রেগে গেলেও শান্ত ভঙ্গিতে বললেন, ওরা কোনো বাইরের মানুষ না, আমার অনেক আগের পরিচিত ভালো বন্ধু। তোমার পরিচিত আমার না, তাদেরকে নিষেধ করে দাও এখানে আসতে। আমার বাড়িতে আমি আননোন কাউকে দেখতে চাই না। এবার তৌহিদ আনহার রাগী স্বরে বললেন, এ বাড়িটা আমার, সেটা কি ভুলে গেছো? অনি তার ছেলে হাসি দিয়ে বলল, আচ্ছা তাহলে আমাকে কেন জানাতে এসেছো এত কিছু? তোমার বাড়িতে তাহলে তুমি থাকো, আমি চলে যাচ্ছি। বলেই গাড়ির চাবিটা হাতে নিয়ে রাগে গজগজ করতে করতে বাড়ি থেকে বেরিয়ে গেল। পিছন থেকে তৌহিদ ও অনুপমা অনেকবার ডাকাডাকি করলেও অন্যি শোনেনি। মিসেস অনুপমা কাঁদো কাঁদো হয়ে বললেন, আমার মেয়েটা এমন কেন হয়ে গেল? অন্তি মারা যাওয়ার পরও পুরো নির্জীব হয়ে গেছে, কোনো অনুভূতি কাজ করে না ওর মধ্যে। মুখে কোনো হাসি নেই, কান্না নেই, দুঃখ নেই, যা আছে তা শুধু রাগ আর রাগ। তৌহিদ আনহারের কিছু বলার নেই, অর্ণি বরাবরই বদমেজাজি, তবে এভাবে বাড়ি ছেড়ে চলে যায়নি কখনো। তাই তিনি চিন্তিত হয়ে আসিফ ও ঈশাকে ব্যাপারটা জানালেন। এদিকে অর্ণি রাতের আধারে শুনশান রাস্তায় গাড়ি চালাচ্ছে, এক হাতে বিয়ারের বোতল চুমুক দিচ্ছে আর এক হাতে গাড়ির স্টিয়ারিং হুইল ঘোরাচ্ছে। নেশা হলেও এখনও সেন্স আছে সে, তবুও গাড়ি চালাচ্ছে ঝড়ের গতিতে। হঠাৎ হেডলাইটের আলোয় দেখতে পেল সামনে একটা কুকুর বসে আছে। এখন ব্রেক কষলেও লাভ নেই। অর্ণি তাড়াহুড়ো করে গাড়ি ঘোরাতেই রাস্তার পাশে থাকা গাছে ধাক্কা লাগলো। অর্ণির মাথায় স্টিয়ারিংয়ে লেগে ভালোই আঘাত লেগেছে। তারপর ড্রাঙ্ক থাকার কারণে মাথা ঘুরিয়ে ঢলে পড়ল সে। গাড়ির বনার থেকে ধোঁয়া বের হচ্ছে। অর্ণি হালকা এসে অস্ফুট স্বরে বলল, আপি, আমি বোধহয় তোর কাছে চলে আসছি। তোর কোলে মাথা রেখে আবার ঘুমাতে পারবো, সো গেট রেডি। দীপ্তের মাথায় সারাদিন শুধু অন্তির কথাই ঘুরপাক খাচ্ছে, কিছুতেই শান্ত হতে পারছে না। রাতের ঘুমও হারাম হয়ে গেছে তার। যে মেয়েটাকে এত কাছের মানুষ মনে করতো, তার এমন করুণ মৃত্যু মেনে নেওয়া যে কারোর জন্য কষ্টকর। অর্ণি কি এসব জানে? হয়তো জানে। ঘরের ভিতর দম বন্ধ হয়ে আসতে সে গাড়ির চাবিটা হাতে নিয়ে বেরিয়ে গেল। এত রাতে বাড়ির সবাই ঘুমিয়ে আছে, তাই একা একাই চলে গেল। আপাতত তার গন্তব্য এখান থেকে 7 কিলোমিটার দূরে থাকা গ্রামটা। সেটা গ্রাম না হলেও পরিবেশটা গ্রামের মতোই, বিশেষ করে সেখানে থাকা নদীটার গা হিম করা বাতাসটা উপভোগ করলে এখন একটু শান্তি পাবে সে। সেই উদ্দেশ্যে যাত্রা দিল। চলবে। ভালোবেসে রাখিব যতনে, রাইটার মাহফুজা আক্তার, পর্ব সংখ্যা 3। রূপক বেশ আয়েশ করে সিঙ্গেল সোফায় হেলান দিয়ে বসে আছে। তার মধ্যে তেমন কোনো ভাবন্ত নেই। সামনের বড় সোফাটায় চিন্তিত হয়ে বসে আছেন রূপকের বাবা রুদ্র আহমেদ চৌধুরী। রূপক খানিকটা বিরক্তি নিয়ে বলল, হোয়াই আর ইউ সো ওয়ারিড ড্যাড? আমরা যাকে দিয়ে কাজ করাই তারা মারা যাচ্ছে, আমাদের তো কিছু হয়নি, তাই না? রূপকের এমন হু কেয়ারস টাইপ কথাবার্তা শুনে রুদ্র আহমেদ রাগী স্বরে বললেন, আমাদের কিছু হতে কি দেরি আছে কেন? তুমি গ্যারান্টি দিতে পারবে আমাদের সেফটি নিয়ে? এখানে গ্যারান্টি দেওয়ার কোনো প্রয়োজনীয়তা নেই, আমরা ওদের নাগালের বাইরে আছি। বাট আমি ভেবে পাই না এসব করছে কে? রুদ্র আহনাফ চিন্তিত হয়ে বললেন, আমার মনে হয় না অন্তির বাবা বা বোন এমন খুন খারাপি করবে। কোনো থার্ড পার্টি এসবের সাথে জড়িত। রূপক হুহা করে হেসে বলল, অন্তির বাবা মাই তো জানে না যে অন্তির মৃত্যু স্বাভাবিক নয়, ওইটা একটা মার্ডার ছিল। আর থার্ড পার্টি এসব জানবে মানে? সিরিয়াসলি ড্যাড? বলে আস্তে আস্তে লাগলো রূপক। রুদ্র আহনাফ ছেলের এমন গা ছাড়া ভাব দেখে তেলে বেগুনে জ্বলে উঠলেন। হুঙ্কার দিয়ে বললেন, সিরিয়াস মোমেন্টে তোমার হাসি পায়? এখানে কেউ আমাদের ধ্বংসের জন্য উঠে পড়ে লেগেছে আর তুমি চিল মোড়ে মজা উড়াচ্ছ? তোমার সাথে কথা বলে কোনো লাভ নেই। সারাদিন তো শুধু বন্ধুদের নিয়ে আড্ডা আর সারা রাত মাতাল হয়ে মেয়ে নিয়ে পড়ে থাকো। কথাগুলো রূপকের গায়ে কাটার মতো বিঁধছে। সেও রেগে বলল, তাহলে এসেছো কেন আমাকে বলতে? আমি জানতে চাইছিলাম কিছু তোমার কাছে। হ্যাঁ, এটা ঠিক, আমি তোমার প্ল্যান মতোই কাজ করি, কিন্তু এখানে তো আমার কোনো হাত নেই, যত সব। বলে হন হন করে বাড়ি থেকে বেরিয়ে গেল রূপক। রুদ্র আহনাফ হাত থেকে কপালে স্লাইড করতে করতে বলল, যা করার তা আমিই করব। কার এত দুঃসাহস যে আমার শত্রু হলো? তাকে নিজ হাতে শেষ না করা পর্যন্ত দম নেব না আমি। বলে ডেভিল হাসি দিয়ে দিলেন রুদ্র আহনাফ। হসপিটালে থমথমে মুখ করে বসে আছে দীপ্ত। মেজাজটা চরমভাবে বিগড়ে গেছে তার। কিছুক্ষণ আগে রাস্তার কিনারায় থাকা গাছের পাশে ধাক্কা লেগে থাকা অবস্থায় একটা গাড়ি দেখে সজোরে ব্রেক কষল দীপ্ত।
গাড়ির সামনের বনেট খুলে দেওয়া বের হচ্ছে দেখে সে বুঝতে পারলো যে অ্যাক্সিডেন্টই হয়েছে। গাড়ির দরজা খুলতে ভিতরে একটা মেয়েকে অজ্ঞান অবস্থায় পেল। পাঁচ চেক করে দেখলো বেঁচে আছে। অনেক কপাল থেকে ফিনকি দিয়ে রক্ত গড়িয়ে পড়ছে। গাড়ির ভিতর থেকে বিদ্যুটে গন্ধ বের হচ্ছে। অন্যের পাশের সিটে পড়ে থাকা বিয়ারের বোতল দেখে বুঝতে পারলো এই মেয়ে ড্রাগ করে হয়ে গাড়ি ড্রাইভ করছিল। দীপ্ত একটা দীর্ঘশ্বাস ছেড়ে ওকে কোলে তুলে নিজের গাড়িতে ওঠায়। কাছের হসপিটালে পৌঁছে দীপ্ত মাথায় একটা ক্যাপ, মুখে ফেস মাস্ক পরে অর্ণিকে কোলে নিয়ে বেরিয়ে আসতে হাসপাতালের গার্ডরা ওকে ঘিরে ধরে, কিন্তু অর্ণিকে দেখে সবাই ব্যস্ত হয়ে ওকে ভিতরে নিয়ে যায়। এত হইহুল্লোড় কি আসছে সেটা বুঝতে পারছে না দীপ্ত। বেশ অবাক হয়েছে, তবে কিছু বুঝতে দিচ্ছে না। অর্ণিকে একটা কেবিনে নিয়ে যাওয়ার পর দীপ্ত করিডোরে একটা চেয়ারে বসতে একজন নার্স এসে জিজ্ঞেস করলো, ম্যামকে এই অবস্থায় আপনি কোথায় পেলেন? আর আপনি বা কে? এভাবে মুখ ঢেকে আছেন কেন? দীপ্ত ভ্রু কুঁচকে তাকিয়ে আছে। ও এখন নিজের পরিচয় দিলে ঝামেলায় পড়বে। কম বেশি সবাই ওকে চেনে, কিন্তু ওই মেয়েটাকে এভাবে ম্যাম বলে রাখছে কেন? এসব ভেবে চিন্তিত স্বরে বলল, রাস্তায় ওনার গাড়ি অ্যাক্সিডেন্ট করেছিল, সেখান থেকে নিয়ে এসেছি। কিন্তু উনি কে? আপনি কি চেনেন? নার্স অবাক হয়ে বলল, আপনি ম্যামকে চিনেন না? উনি তো আমাদের এই হসপিটালের পার্টনারশিপে আছেন। এছাড়াও বিজনেস ওয়ার্ল্ডে ওনার অনেক নামডাক। দীপ্ত ভ্রুকুচকে বিরক্তি প্রকাশ করলো, নামডাক না চাই, মাতাল হয়ে রাত বেরাতে বাইরে ঘোরাঘুরি করে আর সে বিজনেসটাই হা। বর্তমান দীপ্তে কেবিনের সামনে চেয়ারে বসে বসে দাঁত ঘষছে ও হাত কচলাচ্ছে। হসপিটাল থেকে অর্ণির পরিবারের কাছে খবর পাঠানো হয়েছে, ওনারা আসলে দীপ্ত ওদের সাথে বন্ধুতার খাতিরে একবার দেখা করে চলে যাবে। বেরিয়েছিল একটু মাইন্ড ফ্রেশ করার জন্য, আর কোথায় এসে ফ্রেশ হয়ে গেল। হঠাৎ আসিফ আর ঈশা হন্তদন্ত হয়ে সেখানে পৌঁছালো। তাদের পিছনে অর্ণির বাবা মা আছে। কেবিন থেকে একজন নার্স বের হতেই আসিফ উত্তেজিত হয়ে বলল, ম্যাম কেমন আছে? মিসেস অনুপমা কাঁদতে কাঁদতে বললেন, আমার মেয়েটা ঠিক আছে তো? এক মেয়ে হারিয়েছি, এখন অন্যের কিছু হলে আমি মরে যাব। নার্স সবাইকে আশ্বস্ত করে বলল, টেনশনে কিছু নেই, মাথায় একটু চোট পেয়েছেন আর ড্রাঙ্ক ছিলেন বলে সেন্সলেস হয়ে গিয়েছিল। এখন ঠিক আছে, কিছুক্ষণের মধ্যে জ্ঞান ফিরে আসবে। বলেই নার্সটা চলে গেল। সবাই একটা স্বস্তি নিঃশ্বাস চলল। এদিকে দীপ্তের মাথায় শুধু মিসেস অনুপমার কথাগুলো ঘুরছে। এক মেয়েকে হারিয়েছেন, এই মেয়েটার নাম অর্ণি। দ্যাট মিনস এটাই অন্তের বোন অর্ণি। দীপ্ত দুই হাত দিয়ে নিজের মুখ চেপে ধরে জোরে জোরে শ্বাস নিচ্ছে। এত কাছে থেকেও ও অর্ণিকে চিনতে পারলো না। অবশ্য না চেনারই কথা, মেয়েটা আগের চেয়ে একদম বদলে গেছে। তার ওপর ড্রিঙ্কসও করে। আসিফ দীপ্তের পাশে বসে ওকে জিজ্ঞেস করলো, আপনি অর্ণি ম্যামকে এখানে নিয়ে এসেছেন? দীপ্ত হালকা নড়েছে, উঠে আসিফের দিকে তাকিয়ে নিজেকে স্বাভাবিক করলো। ওর দিকে ক্রূর দৃষ্টিতে তাকিয়ে বলল, এত ইরেসপন্সিবল কিভাবে হলে তোমরা? একটা মেয়ে রাতের বেলা মাতাল হয়ে ড্রাইভ করছিল, বুঝতে পারছো ব্যাপারটা? যদি বড় কোনো দুর্ঘটনা। বলে একটা নিঃশ্বাস ছেড়ে রাগ নিয়ন্ত্রণ করলো সে। আসিফের দীপ্তের কণ্ঠে শুনে পরিচিত পরিচিত মনে হচ্ছে। সে ব্রুকুসকে বলল, আপনাকে কেন যেন চেনা চেনা লাগছে, কোথাও দেখেছি বা আপনার কণ্ঠ শুনেছি। দীপ্ত মেয়েকে হেসে বলল, আমি এক সপ্তাহ আগে তোমাকে ফোন করেছিলাম তোমার ম্যামকে আমার সাথে দেখা করানোর জন্য। আসিফ অবাক হয়ে বলল, তাসরিফ শাহরিয়ার, আপনি এখানে কীভাবে? দীপ্ত মাস্কটা খুলে টিস্যু দিয়ে মুখ মুছতে মুছতে বলল, ভাগ্য মিলিয়ে দিয়েছে বুঝলে। অর্ণি কেবিনে দুই হাত দিয়ে মাথা চেপে ধরে বসে আছে। এতক্ষণ স্যালাইন দেওয়া হয়েছিল, এখন সেটা খুলে ফেলা হয়েছে, কারণ কিছু খেয়ে ওষুধ খেতে হবে। কিন্তু অর্ণি এখন কিছু খাবে না বলে দিয়েছে। ওকে জোর করার মতো সাহস কারো নেই, কিন্তু কিছু তো খাওয়াতে হবে। মিসেস অনুপমা এসে খাওয়ানোর চেষ্টা করছিল, কিন্তু অর্ণি এক ঝাড়ি মেরে চলে যেতে বলেছে। এখন সবাইকে হাত গুটিয়ে বসে থাকতে দেখে দীপ্ত বলল, দাও আমি একবার ট্রাই করে দেখি। ঈশা ভীত চেহারা বানিয়ে বলল, স্যার আপনি ম্যামকে চেনেন না। ম্যাম অসম্ভব রাগে ও বদমেজাজি, আপনার না যাওয়াই বেটার। দীপ্ত হালকা এসে বলল, আমিও তাহলে একবার দেখে আসি কেমন রাগী হয়ে গেছেন উনি। ম্যামকে সামলানোর জন্য তো একটা স্যার দরকার, তাই না? বলে বাঁকা হেসে ভিতরে চলে গেল। এদিকে আসিফ আর ঈশা ব্যাককালের মতো দীপ্তের যাওয়ার দিকে তাকিয়ে আছে। দীপ্তের কথাটা আগামাথা কিছু বুঝতে পারছে না। কেবিনে কারো ঢোকার শব্দ পেতে অন্যি রাগী গলায় বলল, বলেছি না আমাকে একা থাকতে দিতে, কিছু খাবো না আমি? বলতে বলতে সামনের দিকে তাকাতে অন্যি ব্রু কুঁচকে ফেলল। এই সময় একজন অপরিচিত মানুষ ওর কেবিনে কেন আসলো? কে আপনি? এখানে কেন এসেছেন? দীপ্ত বাঁকা এসে বলল, নাম বলবো নাকি পরিচয় দেবো?
অনি এমন হেয়ালিপূর্ণ কথা শুনে দাঁতে দাঁত চেপে বলল, দুটোই। দীপ্ত আগের মতো হেসে বলল, নাম হলো তাসরিফ শাহরিয়ার দীপ্ত। অনি নামটা শুনে চমকে উঠে অবাক হয়ে দীপ্তর দিকে তাকালো। সে কাঁপা কাঁপা গলায় বলল, দীপ্ত চলবে।